আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিজের বাড়ি ঘরে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এটা সহ আমার 3 নম্বর ক্লাস চলতেছে অনলাইনে। তোমাদেরকে এর আগে আমি অষ্টম শ্রেণীর 6.1 এবং 6.2 দুটো ক্লাস করিয়েছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের একটা ক্লাস। তো যে ক্লাসটা নবম শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তোমাদের কাজে আসবে, দশম শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা আছো সবার কাজে আসবে। তো এটা মূলত ফিজিক্সের পদার্থবিজ্ঞানের একটা ক্লাস বলা চলে। তো অষ্টম শ্রেণীতেই আমরা একটু কাজ করার চেষ্টা করব। আমাদের আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এটার চ্যাপ্টারটা হচ্ছে নবম অধ্যায়। চ্যাপ্টারটা হচ্ছে নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। চ্যাপ্টারের নাম হচ্ছে বর্তনী ও জলবিদ্যুৎ। এখন যদি আমরা বর্তনী ও জলবিদ্যুতে যাই, খেয়াল করে দেখো, শুরুতে আমাদের প্রশ্ন আছে বিদ্যুৎ বলতে আমরা কি বুঝি, বা বিদ্যুৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ। তোমাদের বই খুললে এই চ্যাপ্টারের সর্বপ্রথম লাইনটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ। আমার প্রশ্নটা বুঝতে হবে, বিদ্যুৎ প্রবাহ মূলত কিসের প্রবাহ। তো আমরা বিদ্যুৎ প্রবাহটা মূলত হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। কিসের প্রবাহ প্রিয় ছাত্রছাত্রী? ইলেকট্রনের প্রবাহ। এখন আসো, ইলেকট্রনের প্রবাহটা কি জিনিস। দেখো, ইলেকট্রনের প্রবাহটাকে আমরা দুভাবে ভাগ করতে পারি। ইলেকট্রনের প্রবাহ এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এসি প্রবাহ, আরেকটা হচ্ছে ডিসি প্রবাহ। তাহলে আমরা কি লিখলাম বলো তো? ইলেকট্রনের প্রবাহটাকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে এসি প্রবাহ আর একটা হচ্ছে ডিসি প্রবাহ। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমি ইলেকট্রনের প্রবাহ, সেখানে একটা প্রবাহ লিখলাম, এখানে একটা প্রবাহ লিখলাম, এখানে একটা প্রবাহ লিখলাম। এখন এই প্রবাহটা মূলত কি জিনিস, বা প্রবাহটা কার সাথে আসছে? দেখো, এই প্রবাহ যখন আসে তখন আমরা একটা কথা বলতে পারি, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। আমাদের প্রশ্ন আসতে পারে যে তড়িৎ প্রবাহ কাকে বলে, অথবা তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি। তাহলে তড়িৎ প্রবাহের ডেফিনেশনটা যখন আমরা লিখতে যাব, তখন আমরা অবশ্যই এটা লেখার চেষ্টা করব যে কোনো পরিবাহীর, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এটা বইতে পাবা, বইতে আছে। তারপরে আমি আমার সুরে একটু বলতে চাই, আমার মতো করে একটু বলতে চাই। দেখো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, আমি আবার বলছি, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। তাহলে আমি কি বললাম দেখো, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে আমরা বলবো তড়িৎ প্রবাহ। এখন আসো, এই তড়িৎ প্রবাহের একক আছে, এই তড়িৎ প্রবাহের একক আছে। তড়িৎ প্রবাহটাকে সাধারণত আমরা অ্যাম্পিয়ার বলি। তোমরা অ্যাম্পিয়ারের নামটা অনেক শুনছো, একে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহটাকে সাধারণত অ্যাম্পিয়ারটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এখন দেখো, অ্যাম্পিয়ার বলার সাথে সাথে আরেকটা কথা চলে আসছে আমাদের, এটাতে দেখো, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এ দ্বারা। এখন আমরা এখানে দুটো কথা লিখেছি। প্রথমে একটু শুরুতে লিখলাম এসি প্রবাহ, আরেকটা লিখলাম ডিসি প্রবাহ। এখন দেখো, এসি প্রবাহটা, এটা দ্বারা আমরা কি বুঝি? দেখো, খেয়াল করো, এসি প্রবাহ মিন্স হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। আমি আর একটু তোমাদের ক্লিয়ার করে একটু দেখাই, খেয়াল করো, এটাকে একটু মুছাই আমি। এসি প্রবাহটা এটার ইংরেজিটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, ALTERNATING, অল্টারনেটিং কারেন্ট, CURRENT, কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট। এসি প্রবাহটা তাহলে আমরা কি বুঝলাম? অল্টারনেটিং কারেন্ট। এখন দেখো, এই অল্টারনেটিং কারেন্টে আমাদের অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো বিষয়। আমি তোমাদের কাছে একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করব। অল্টারনেটিং এর এ এবং সি থেকে আমাদের আসছে এসি। তারপরে আমি এটার ডেফিনিশনটা
মানে অল্টারনেটিং কারেন্ট কি জিনিস, এটা কোথায় ব্যবহৃত হয়, কিসে ব্যবহৃত হয়, এই বিস্তারিত সব কিছু বলার পরে আমি তোমাদের যাব ডিসি কারেন্টে। এখন দেখো অল্টারনেটিং কারেন্টের আরেকটা নাম আছে, এখন তোমরা কি বলতে পারবে এই নামটা কি নাম? দেখি একটু মাথায় ঘুরে বলতে পারো কিনা। পর্যায়বৃত্ত প্রবাহ। ভেরি গুড। এটা আরেকটা নাম হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। আরেকটা নাম কি জিনিস বলো তো? পর্যায়বৃত্ত প্রবাহ। খেয়াল করে দেখো, তাহলে এসি কারেন্ট, আমরা যখন প্রশ্ন আসবে এসি প্রবাহ, তোমরা সাধারণত এসি প্রবাহটাই চিনলাম, প্রশ্ন দিয়ে দিলে তোমাকে পর্যায়বৃত্ত প্রবাহ বলতে কি বুঝো, তখন তুমি কি বলবা? কিছু বলার নাই, কারণ তুমি পর্যায়বৃত্ত প্রবাহটা জানতা না। এখন দেখো, তাহলে এসি প্রবাহ মিন্স অল্টারনেটিং কারেন্ট মিন্স পর্যায়বৃত্ত প্রবাহ। ক্লিয়ার? এখন আসো, এসি প্রবাহ নিয়ে আমাদের অনেকগুলো কথাবার্তা আছে। আমরা একটা এসি প্রবাহ ডায়াগ্রাম এঁকে দেখি। দেখো এসি প্রবাহ, ঠিক আছে, এদিকে দিলাম আমরা আই, এদিকে লিখলাম আমরা টি। কেমন? তড়িৎ প্রবাহ আর সময়। ওকে, তড়িৎ প্রবাহ এবং সময় আমি লিখে দিচ্ছি, একটু খেয়াল করো, এবং সময়, তড়িৎ প্রবাহ এবং সময়। এটা হচ্ছে মূলত আমাদের এসি প্রবাহের প্রবাহ চিত্র। এটা কি তাহলে বলো তো? এটা হচ্ছে মূলত এসি প্রবাহের প্রবাহ চিত্র। এখন আসো একটু খেয়াল করে দেখো, এই এসি প্রবাহ নিয়ে আমাদের অনেক ঘটনা আছে। এখন এই এসি প্রবাহটা আমরা কোথায় ব্যবহার করি? সাধারণত প্রশ্ন আসতে পারে। তো এসি প্রবাহটা মূলত হচ্ছে আমাদের বাসা বাড়িতে আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে মূলত এসি প্রবাহ। এখন আসো, এই এসি প্রবাহের অনেকগুলো ছোটখাটো বিষয় আছে। যেমন আমরা এখানে দেখতে পাই একটা লাইন ভোল্টেজ, $220 ভোল্ট হয়। এটা লাইন ভোল্টেজ 220 ভোল্ট হয়, উপরে হয় নিচে হয়, কমনটা হচ্ছে 220 ভোল্ট। আসল লাইন কম্পাঙ্ক 50 হার্টজ। 50 হার্টজ। এই লাইন কম্পাঙ্কটা হচ্ছে 50 হার্টজ। এই হার্টজটা হচ্ছে মূলত যিনি এই কম্পাঙ্ক আবিষ্কার করছেন, এই হার্টজ হচ্ছে যিনি কম্পাঙ্ক আবিষ্কার করেছেন, ওনার নাম অনুসারে এটা একক দেওয়া হয়েছে হার্টজ। ওনার নাম অনুসারে এটা একক কি দেওয়া হয়েছে? হার্টজ। এখন আসি, দেখো এই লাইন কম্পাঙ্কের অনেকগুলো কথা থাকতে পারে। কথাটা হচ্ছে কেমন? দেখো আমাদের বাংলাদেশে বিদ্যুতের লাইন কম্পাঙ্কটা হচ্ছে 50 হার্টজ, এটা আমাদের নির্দিষ্ট। কিন্তু আমরা যখন বহির্বিশ্বে বিদেশের দিকে তাকাইতে যাব, তখন দেখা যাবে যে এই কম্পাঙ্কটা 60 হয়, কম্পাঙ্কটা 60 হয়। আর সেখানে কেন হয়, কি জন্য হয়, এগুলো তোমরা সামনের দিকে আস্তে আস্তে জানতে পারবা। তো আমি একটু বেসিক তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওদের পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করা হয়, আনুষঙ্গিক আরো অনেকগুলো বিষয় থাকে। তাহলে বাংলাদেশের বিদ্যুতের লাইন কম্পাঙ্কটা কত? 50 হার্টজ। আর বহির্বিশ্বে আমাদের বাংলাদেশের বাইরে যে সমস্ত উন্নত কান্ট্রিগুলো আছে, সেগুলোতে লাইন কম্পাঙ্ক কত থাকবে? 60 হার্টজ। এই দুটো প্রশ্ন তোমাদের আইসিটিতেও থাকে, বিজ্ঞানও থাকে। এই লাইন ভোল্টেজ 220 ভোল্ট যেটা দেওয়া হয়েছে, এটা তোমাদের আইসিটি তো তোমরা পেয়ে থাকো, সাধারণ বিজ্ঞানও পাবা। এখন আসো, এই 50 হার্টজ এবং 60 হার্টজ এটা কি জিনিস? তোমাদের একটা এরকম একটা বিষয় তোমরা প্রায় সময় দেখবা, তোমরা এই জাতীয় একটা বিষয় প্রায় সময় দেখবা 50 to 60 হার্টজ। এই ব্যারিয়ারটা কেন দেওয়া থাকে? তোমাদের প্রায় সময় এটা সামনে আসবে, দেখবে 50 to 60 হার্টজ। সাধারণত এই লেখাটা থাকে, তুমি তোমার পরিবারে যখন কেউ বাইরে থেকে আসবে, একটু খেয়াল করে দেখবে উন্নত বিশ্ব থেকে যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো তৈরি করা হয়, সেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে মূলত এইটা কম্পাঙ্কটা 50 to 60 দেওয়া থাকে, ওটা ব্যারিয়ার নির্দিষ্ট করে দেওয়া থাকে, যাতে করে ওই ইলেকট্রনিক্স ডিভাইসটা 60 কম্পাঙ্ক চলবে এবং 50 কম্পাঙ্ক চলবে। যার কারণে চীন যখন কোনো জিনিস আবিষ্কার করে, কোনো জিনিস তৈরি করে, তোমরা খেয়াল করবে ওই জিনিসগুলো কিন্তু শুধু চীনের জন্য তারা তৈরি করে না, ওটা সারা বিশ্বের জন্য তারা তৈরি করে থাকে। যার কারণে ওদের ওই প্রোডাক্টের উপরে এই ব্যারিয়ারটা 50 to 60 দেওয়া থাকে। কিন্তু পরক্ষণে তুমি খেয়াল করে দেখবে বাংলাদেশে অধিকাংশ কোম্পানি জিনিস তৈরি করে শুধুমাত্র বাংলাদেশের জন্য, যার কারণে ওই জিনিসগুলোর উপরে 50 লেখা থাকে, 60 কখনোই লেখা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে 50টা 60তে গেলে কি হবে, আর 60টা 50তে আসলে কি হবে? যখন 50 to 60 ব্যারিয়ার থাকবে, তখন তুমি দুটো কম্পাঙ্কে এই বৈদ্যুতিক জিনিসটা তুমি ইউজ করতে পারবে। কিন্তু যখন শুধু 50 লেখা থাকবে, তখন 60 প্রোডাক্ট এখানে ইউজ করার সম্ভাবনা না করাই ভালো। এটা করা সম্ভব সাধারণত হয়ে থাকে না।
আবার 50-তে যেটাতে 60 হার্টজ যেটা সেটা তুমি 50-তে ইউজ করতে পারছো। এটাই হচ্ছে মূলত এই কম্পাঙ্কের হিসেব। এখন আসি দেখো এই কম্পাঙ্কটা মূলত এটার একটা ব্যাখ্যা আছে। এই চিত্রের আমি যেখানে একটা চিত্র দিলাম খেয়াল করো, এটার একটা ব্যাখ্যা আছে। এই এসি প্রবাহে যখন আমরা বলবো তখন সেখানে এই ডেফিনেশনটা তোমরা দিতে হবে যে নির্দিষ্ট সময় পর পর, খেয়াল করো, নির্দিষ্ট সময় পর পরের অবস্থানে পরিবর্তন হচ্ছে, নির্দিষ্ট সময় পর পর তড়িৎ প্রবাহের দিক পরিবর্তিত হচ্ছে। তাহলে আমরা কি লিখবো? প্রথমে এসি প্রবাহ লিখলাম অল্টারনেটিং কারেন্ট, এটা আরেকটা নাম হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ। এরপর এটা একটা ডায়াগ্রাম দিলাম, আমি প্রবাহ চিত্র দিলাম। তাহলে এই প্রবাহ চিত্রে নির্দিষ্ট সময় পর তার দিকের পরিবর্তন ঘটছে। এরপর আসি আমি লাইন কম্পাঙ্ক 220 ভোল্ট পেলাম, লাইন কম্পাঙ্ক পেলাম 50, সব বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন তোমরা কি এটা বুঝতে পারছো কিনা একটু দেখো তো। এসি প্রবাহ, আচ্ছা আমি একই বোর্ডে এখন তোমাদের জন্য দেবো ডিসি প্রবাহটা কি জিনিস, খেয়াল করো। ডিসি প্রবাহ খেয়াল করে দেখো, ডিসি প্রবাহ মিন্স হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, DIRECT, ডাইরেক্ট, CURRENT, ডাইরেক্ট কারেন্ট। এটা আরেকটা নাম আছে, এখানে লিখছি পর্যায়বৃত্ত, এটা হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ। আচ্ছা মনে পড়েছে, এটা আরেকটা নাম আছে। এই এসি এবং ডিসি প্রবাহের আরো একটা নাম আছে, এটা হচ্ছে একমুখী প্রবাহ, দ্বিমুখী প্রবাহ আর একমুখী প্রবাহ আরেকটা নাম আছে। তাহলে এখন খেয়াল করো এটার ডায়াগ্রামটা কি হয় একটু খেয়াল করি আমরা। এটা যখন আমরা প্রবাহ চিত্রটা দেবো খেয়াল করে দেখো, এটা প্রবাহ চিত্রটা হচ্ছে এরকম, এদিকে দিব আমরা আই, এদিকে দিব আমরা টি, এটা প্রবাহ চিত্রটা হচ্ছে এরকম। এখন খেয়াল করে দেখো, যখন তুমি উপরেরটার আমরা এসি কারেন্টের প্রবাহ চিত্রটা কি দিলাম, ব্যাখ্যাটা দিলাম এরকম যে এটা নির্দিষ্ট সময় পর তার দিকে পরিবর্তন ঘটছে। কিন্তু খেয়াল করে দেখো পরক্ষণে ডিসি প্রবাহের নির্দিষ্ট সময় পর কিন্তু তার দিকে পরিবর্তন ঘটছে না, ওটা একদিকে যাচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখন যার কারণে এটা লাইন কম্পাঙ্ক আমাদের কাছে নাই। নো লাইন ভোল্টেজ, নো লাইন ভোল্টেজ, নো। এখন প্রশ্ন, স্যার এই কম্পাঙ্ক এবং ভোল্টেজ আমাদের ডিসি প্রবাহ কি টোটালি নাই? কম্পাঙ্কের বিষয়টা এখন অজানাই থাকুক, তোমরা একটু খেয়াল করো ভোল্টেজ, কম্পাঙ্কটা তোমরা পরেই বুঝতে পারবে, আগে ভোল্টেজটা একটু খেয়াল করো। এটার ভোল্টেজটা হচ্ছে সাধারণত আমরা বাসাবাড়িতে সাধারণত আমরা ব্যাটারিতে যেই বিদ্যুৎটা পেয়ে থাকি, যে জিনিসটা পেয়ে থাকি সেটাই হচ্ছে মূলত ডিসি প্রবাহ। তাহলে ডিসি প্রবাহটা বলতে কি, ডাইরেক্ট কারেন্ট মিন্স হচ্ছে ব্যাটারির যে সংযোগটা আমরা পেয়ে থাকি। যেমন আমি মোবাইলের ব্যাটারি আছে, তারপরে আমি বিভিন্ন ধরনের ঘড়ি, আনুষঙ্গিক যতগুলো বিষয় আছে সেগুলোতে আমরা বলবো ডিসি প্রবাহ। তাহলে এখন দেখো ডিসি প্রবাহের কোনো দিক পরিবর্তন নেই, ডিসি প্রবাহের কোনো দিক পরিবর্তন নেই। এখন এসে আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে এসি এবং ডিসি এই দুটো প্রবাহের কোনটা আমাদেরকে ইলেকট্রিক শর্ট করবে? তো আমাদের ইলেকট্রিক শর্ট মূলত হচ্ছে এসি প্রবাহ করে থাকে, ডিসি প্রবাহ করে না বললে যেটা হয় এটা আমরা হয়তো বুঝতেও পারি না, খুব কম, এটাতে আমাদের মেজর কোনো প্রবলেম হয় না। কিন্তু এসি প্রবাহ যখন আমাদেরকে শর্ট করবে তখন এটা আমাদের শরীরে সমস্যা বা আমরা মারাও যেতে পারি, এরকম ঘটনা ঘটতে পারে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো এই এসি এবং ডিসি এই প্রবাহ নিয়ে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, খুব সাধারণভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি। একটু খেয়াল করে দেখো তোমরা, আমি আরেকবার তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমার এসি প্রবাহ এবং ডিসি প্রবাহ একদম সোজাটা হচ্ছে, এসি প্রবাহ মিন্স হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, এক কথা। আরেকটা অর্থ হচ্ছে পর্যায়বৃত্ত প্রবাহ, আরেকটা হচ্ছে ডিসি প্রবাহ। ডিসি প্রবাহটা হচ্ছে মূলত ডাইরেক্ট কারেন্ট, আর আরেকটা নাম হচ্ছে অপর্যায়বৃত্ত প্রবাহ, অপর্যায়বৃত্ত প্রবাহ। তাহলে একটু খেয়াল করো, এই এসি প্রবাহের লাইন ভোল্টেজ কত পেলাম? 220 ভোল্ট, লাইন কম্পাঙ্ক পেলাম 50। আর ডিসি প্রবাহের লাইন ভোল্টেজ আমাদের কাছে নাই, কিন্তু লাইন কম্পাঙ্ক নাই, লাইন ভোল্টেজ নাই। ওটা ব্যাটারিতে 12 ভোল্ট, 24 ভোল্ট, এটা অনেক ইনফিনিটি, এটা কোনো হিসেব নাই। কিন্তু এসি প্রবাহ 220 ভোল্ট নির্দিষ্ট, এটা উপর হইতে পারে, যাই হোক
তো আমরা তাহলে ডিসি প্রবাহে কি পেলাম, এটার ভোল্টেজটা সাধারণত আমাদের নির্দিষ্ট মাপা থাকে যে 12 ভোল্ট 30 ভোল্ট, এটা ব্যাটারি যেভাবে ইউজ করে থাকে ওইভাবেই ব্যারিয়ার দেওয়া থাকে। আচ্ছা, এখন এটা নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলতে হবে আমাকে। আচ্ছা, এখন এটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আমার মনে হচ্ছে আপাতত নেই। দেখো আমি তাহলে মুছালাম। প্রিয় ছাত্রছাত্রী, আমরা এতক্ষণ এসি এবং ডিসি কারেন্ট সম্পর্কে জানলাম। এবারে এসি এবং ডিসি কারেন্টের আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের থাকে রোধ। আমরা একটা জিনিস শিখবো আজকে, রোধ। আচ্ছা, খেয়াল করো এই রোধ কি জিনিস। আমার প্রশ্ন হচ্ছে রোধ কি জিনিস। মূলত রোধ বলতে আমরা বুঝি পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ চলাচল বা বিদ্যুৎ চলাচল বা ইলেকট্রন প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বলবো রোধ। তাহলে কি বললাম, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ চলাচল বা বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় সেটাকে আমরা বলবো রোধ। এই রোধের এককটা কি? প্রশ্ন হচ্ছে রোধের একক। রোধের এককটা হচ্ছে ওহম, যেটাকে আমরা সাধারণত এটা দ্বারা প্রকাশ করে থাকি। রোধের একক হচ্ছে ওহম, যেটাকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। এখন আসো এই ওহম বা ওহম, এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি, যেটাকে আমরা বলি ওহমস ল। তাহলে ওহমের সূত্র, সূত্রটা হচ্ছে এরকম, তাপমাত্রা স্থির থাকলে, আমি আবার বলছি, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বলো, চেষ্টা করো আমার সাথে একটু বলার জন্য, আমার সাথে বলার চেষ্টা করো। তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বি হয়, কি বললাম বলো, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বি হয়, তার মধ্যে তড়িৎ প্রবাহ যদি আই চলে এবং রোধ যদি আর হয়, তাহলে আমরা লিখতে পারি I is equal to B by R। আমার এখানে একটা এরকম গ্রাফ চলে আসে, দেখো এরকম একটা গ্রাফ থাকে, তাহলে I is equal to B by R। এটা হচ্ছে আমার ওহমের সূত্র। এটা কি বলতো, এটা হচ্ছে ওহমের সূত্র, I is equal to B by R। আমাদের গ্রাফটা হচ্ছে এরকম যে এদিকে B থাকতেছে, এদিকে কি এদিকে B is equal to I, তাহলে এদিকে থাকতেছে আমার I, এদিকে থাকতেছে আমার I, এটা হচ্ছে 0। এটা হচ্ছে আমার প্রবাহ চিত্র, আমার গ্রাফ তৈরি হচ্ছে, আর সূত্র হচ্ছে এটা। এই সূত্রটাকে তুমি ডাইভার্ট করো বা B is equal to I আর দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই, তুমি এটা গণিতের মতো যে কোনো দিকে ডাইভার্ট করতে পারো। তাহলে খেয়াল করে দেখো, আমার ওহমের সূত্রটা হচ্ছে কি, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে আমার দুই প্রান্তের বিভব পার্থক্যকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, তড়িৎ প্রবাহকে যদি আই ধরি, রোধ যদি আর হয়, তাহলে I is equal to B by R বা V is equal to I R। এটা হচ্ছে আমাদের রোধের ওহমের সূত্রের গাণিতিক লাইন। তোমরা একটু দেখে নাও। তাহলে দেখো, আমাদের এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, আমার মনে হচ্ছে নাই। এখন দেখো, এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে, আমাদের বইতে আছে যেটা, সেটা হচ্ছে তড়িৎ বর্তনী।
মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় টপিক তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীটাকে আমরা কাকে বলি? মূলত একদম সোজা বাংলা যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বলবো তড়িৎ বর্তনী। কাকে বলবো? তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে আমরা বলবো তড়িৎ বর্তনী। এখন দেখো তড়িৎ বর্তনী কয় ধরনের হয়? তড়িৎ বর্তনী কয় ধরনের? তড়িৎ বর্তনী মূলত দুই ধরনের। একটা হচ্ছে শ্রেণী সংযোগ, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। তাহলে তড়িৎ বর্তনী কয় ধরনের পেলাম? দুই ধরনের। একটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ বর্তনী। এখন একটু আমি এই দুটো জিনিস দিয়ে তোমাদের সাথে আজকে একটু আলোচনা করব। এটা পরীক্ষায় এখান থেকে এক সেট প্রশ্ন হয় অষ্টম শ্রেণীর জন্য। খেয়াল করে দেখো, এটার প্রবাহ চিত্রটা আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন আলোচনা করব শ্রেণী সংযোগ বর্তনী নিয়ে। দেখো এটার ডায়াগ্রামটা কি হয় একটু খেয়াল করো। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে মূলত আমার শ্রেণী সংযোগ বর্তনী। এটা হচ্ছে মূলত শ্রেণী সংযোগ বর্তনী। এখন এই বর্তনী একটু খেয়াল করে দেখো, একটা নির্দিষ্ট রোধের সাথে কোনো, অথবা যদি আমরা এভাবে বলি কোনো বর্তনীর তড়িৎ প্রবাহের তড়িৎ যন্ত্রগুলোকে এমনভাবে সংযুক্ত করতে হবে প্রথমটির এক প্রান্তের সাথে দ্বিতীয়টির আরেক প্রান্ত, দ্বিতীয়টি আরেক প্রান্তের সাথে তৃতীয়টির আরেক প্রান্ত, তৃতীয়টির আরেক প্রান্তের সাথে চতুর্থটির আরেক প্রান্ত, এভাবে ক্রমান্বয়ে সামনের দিকে যেতে থাকবে। এই জিনিসটাকেই বলবো আমরা শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে আমি কি বললাম বলো? তড়িৎ যন্ত্রগুলোকে, কোনো বর্তনীতে তড়িৎ যন্ত্রগুলোকে এমনভাবে স্থাপন করতে হবে যাতে একটির এক প্রান্ত অপরটির আরেক প্রান্তের সাথে যুক্ত থাকে, অপর তৃতীয়টির আরেক প্রান্ত চতুর্থটির আরেক প্রান্তের সাথে যুক্ত থাকে। তাহলে সেটাকে আমরা বলবো শ্রেণী সংযোগ বর্তনী। এখন একটু খেয়াল করো, শ্রেণী সংযোগ বর্তনীতে আমরা কি কি জিনিস ইউজ করলাম। একটা কোর্স দিলাম, ধনাত্মক আধান ঋণাত্মক আধান, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। একটা ছাবি দিলাম, এটা পুরোটা হচ্ছে একটা ছাবি, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম। একটা অ্যামিটার সংযোগ দিলাম, দুটো, একটা R1 মানের রোধ দিলাম আর একটা R2 মানের রোধ দিলাম। এখন এই বর্তনীটা এখনো সম্পূর্ণ হয়নি। তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার কেন? যতক্ষণ পর্যন্ত না আমি এই তীর চিহ্নগুলো বর্তনীতে এই তীর চিহ্নগুলো দেখাবো না, ততক্ষণ পর্যন্ত আমার এই বর্তনী সঠিক নয়। আমি যখনই এই তীর চিহ্নগুলো দিয়ে ইন্ডিকেট করে দিব, যে মার্কিং করে দিব আমার তড়িৎ প্রবাহটা এই দিক থেকে এই দিকে হচ্ছে, এই দিক থেকে এই দিকে হচ্ছে, তখনই আমার এই বর্তনীটা সঠিক বলে গণ্য হবে। আদারওয়াইজ আমার এই বর্তনী সঠিক হবে না, কারণ আমার বর্তনীতে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে যাচ্ছে আমি জানি না। আচ্ছা, এবার আসি পরক্ষণে আমরা একটু চেষ্টা করব সমান্তরাল সংযোগের বর্তনীটা আঁকার জন্য। একটু খেয়াল করো তোমরা, সমান্তরাল আচ্ছা, এখন খেয়াল করো, এখানেও সেম R1 মানে একটা রোধ দিলাম, R2 মানে একটা রোধ দিলাম, ইলেকট্রন প্রবাহ দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করো, এখন এই সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে কি হলো, রোধগুলো দেখো সমান্তরালে সংযুক্ত করা আছে। এখন এখান থেকে আমাদেরকে কি শিখতে হবে একটু খেয়াল করে দেখো, এই দুটো চিত্রের পার্থক্যটা কোথায়। আমার
তোমাদেরকে এরকম একটা প্রশ্ন করবে যে বা এরকম চিত্র দিয়ে দিল, এরকম দুটো চিত্র দিয়ে দিল, দিয়ে তোমাদেরকে প্রশ্ন করলো যে বাসা বাড়িতে বিদ্যুতায়নের জন্য, একদম খুব সোজা একটা প্রশ্ন আসবে, বাসা বাড়িতে বিদ্যুতায়নের জন্য কোন বর্তনীটি সুবিধাজনক। এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমার এই ক্লাসে তোমরা পেয়ে যাচ্ছ, একটু খেয়াল করো। যখন আমার শ্রেণী সংযোগ বর্তনীতে যখন আমি চলে আসব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো, শ্রেণী সংযোগ বর্তনীতে যখন আমি চলে আসব, তখন খেয়াল করো আমার বিদ্যুৎ প্রবাহটা এক লাইনে প্রবাহিত হচ্ছে, বিদ্যুৎ প্রবাহটা এক লাইনে প্রবাহিত হচ্ছে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমার বিদ্যুৎ প্রবাহটা কয় লাইনে প্রবাহিত হচ্ছে? এক লাইনে প্রবাহিত হচ্ছে। এখন খেয়াল করো, যখন এক লাইনে প্রবাহিত হচ্ছে, তখন আমি যখন এই রোডটাকে সরাই ফেলবো, এটাকে বন্ধ করে দেবো, এই রোডটা এখন এখানে নাই, আমি থিঙ্ক করব, আমার বিদ্যুৎ প্রবাহ কি এই লাইটটাকে জ্বলবে? কখনোই জ্বলবে না। আবার যখন আমি এই রোডটা এখানে সংযুক্ত করব, তখন এই লাইটটা জ্বলবে। আমি খুব সিম্পল আমার ক্লাস, তোমরা একটু খেয়াল করো। আবার পরক্ষণে আসি, দেখো এখানে যখন আমি এই প্রবাহটা দেব, তখন আমি যদি এই সংযোগটা বিচ্ছিন্ন করে দিই, আমার বাকি সংযোগ কিন্তু চলতেছে কাজ। আবার আমি যখন এই সংযোগটা বিচ্ছিন্ন করে দেবো, তখন আমার বাকি সংযোগে কিন্তু কাজ চলতেছে, যেটা আমার শ্রেণী সংযোগ বর্তনীতে হয় না, যেটা আমার শ্রেণী সংযোগ বর্তনীতে হয় না। তাহলে তুমি এতটুকু থেকে তুমি বাসা বলতেই পারো, বাসা বাড়িতে বিদ্যুতায়নের জন্য আমার সমান্তরাল সংযোগ বর্তনীটি সুবিধাজনক। দেখো, তাহলে বাসা বাড়িতে বিদ্যুতায়নের জন্য আমার কোন বর্তনীটি সুবিধাজনক? সমান্তরাল সংযোগ বর্তনীটি। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের ছোটখাটো যে বিষয়গুলো ছিল, আমি তোমাদের জন্য সবগুলো বিষয় আলোচনা করেছি। আমরা এসি প্রবাহ, ডিসি প্রবাহ আলোচনা করেছি, আমরা তড়িৎ বর্তনী আলোচনা করেছি, ওহমের সূত্র আলোচনা করেছি, রোধ আলোচনা করেছি। এই চ্যাপ্টারে আমার মনে হয় আর খুব ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নেই। তো তোমরা বাসা বাড়িতে এই চ্যাপ্টারটাকে একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। আর যদি কোথাও না বুঝো, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমার কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেটা চেষ্টা করবে দেওয়ার জন্য। আমি আবার বলছি, এই ক্লাসটা নবম শ্রেণীর ছাত্রদের জন্য উপকারে আসবে, দশম শ্রেণীর ছাত্রদের জন্য আসবে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে তড়িৎ বর্তনী। তোমরা এই ক্লাসটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। অষ্টম শ্রেণীর জন্য আমি যেটা বলবো, প্রত্যেক বছরই এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন থাকে, তখন এখান থেকে একটা কোশ্চেন তড়িৎ বর্তনীতে থাকে। তো সবাই সুন্দর দিন যাপন করবে, সবাই বাসা বাড়িতে থাকবে, আমার জন্য একটু দোয়া করবে যেন আমি সুস্থ থাকতে পারি। সবাইকে আজকের মতো আমার এই ক্লাসে এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।